কখনো কি ভেবে দেখেছ পৃথিবীর সবচেয়ে উঁচু গ্রাম থেকে আকাশটা দেখতে কেমন লাগে? আর কেমনই বা লাগে যদি স্পর্শ করা যায় বহু শতাব্দী প্রাচীন কোনো গুহার দেওয়াল? আজকের ব্লগে আমার সাথে থাকলে সেসবের খানিকটা তোমাদের অনুভব করাতে পারি। আসলে স্পিতি এমনই এক উপত্যকা যেখানে সময় থেমে গেছে, অথচ ইতিহাস হাঁটছে প্রতিটা ধুলোবালির সাথে। এ যেন এক জীবন্ত টাইম মেশিন। প্রকৃতির নির্জনতা, ইতিহাসের গভীরতা আর মানুষের অবাক করা টিকে থাকার গল্প। তাবো, ধনকার, কাজা সবই যেন এক একটা খোলা বই। তাহলে চলো স্পিতি সিরিজের ষষ্ঠ ব্লগে সেই বইয়েরই পৃষ্ঠাগুলো উল্টানো যাক। কিন্তু তার আগে আমি সুপর্ণা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ান্ডার গার্ল। আমরা এখন রয়েছি তাবোতে। এখান থেকে আজকে প্রথমেই যাব 31 কিলোমিটার দূরত্বে 1 ঘন্টা 14 মিনিটের রাস্তা ধনকার মনেস্ট্রি। ধনকার মনেস্ট্রি থেকে আরও 38 কিলোমিটারের রাস্তা, যেতে সময় লাগবে 1 ঘন্টা 34 মিনিট মতো। পৌঁছবো পিন ভ্যালির কুংড়ি গুম্ফা বা কুংড়ি মনেস্ট্রিতে। সেখান থেকে আজকে ফাইনালি আরও 37 কিলোমিটার মানে 1 ঘন্টা 22 মিনিটের রাস্তা জার্নি করে পৌঁছবো কাজাতে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম তাবো। আজকে 2 জুন আর আমাদের স্পিতি ট্রিপের ডে 6। তোমরা জানো কালকে আমরা কালপা থেকে বেরিয়েছিলাম, সেখান থেকে নাকো গেছিলাম। নাকোতে নাকো লেক, নাকো মনেস্ট্রি এগুলো ভিজিট করে, গিউ মনেস্ট্রি ভিজিট করে আমরা এসে রাতে পৌঁছেছিলাম তাবোতে। আর তাবোতে আমাদের নাইট স্টে ছিল। আজকে সকাল এখন 8টা সাড়ে 8টা মতো বাজছে। আজকে আমরা তাবো থেকে বেরিয়ে প্রথমে ধনকার মনেস্ট্রি ভিজিট করব, তারপরে ওখানে কোথাও একটা লেক আছে সেটাও যাব। আর দুটো পয়েন্ট, যেটা হচ্ছে পিন ভ্যালি আর মাড ভিলেজ, এই দুটো জায়গা আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু কয়েকটা কারণের জন্য সেগুলো হয়তো আমরা স্কিপ করব। 1 নম্বর তো সেগুলো অনেকটা দূরে, প্রায় 50 কিলোমিটার হবে এখান থেকে। আর দ্বিতীয়ত রাস্তা ভীষণ খারাপ, পুরোপুরি কাঁচা রাস্তা। তারপরে আমরা ডিরেক্টলি চলে যাব আজকে কাজাতে, আর কাজাতেই রয়েছে আমাদের নাইট স্টে। ওখানে আমরা 2 রাত্রি থাকবো, আজ আর কাল। এই হচ্ছে আজকের সারাদিনের প্ল্যান। আর সকালবেলার তাবোর ভিউটা দেখিয়ে দিই। তাবো কিন্তু আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। খুব ছোট্ট কিউট একটা পাহাড়ের মাঝখানে পুরো শহর বলবো না গ্রাম বলবো জানি না, একদমই ছোট্ট একটা জায়গা। খুব সুন্দর সুন্দর গেস্ট হাউস, হোটেল রয়েছে। আমাদের হোটেলটাতেও ভীষণ সুন্দর। দেখিয়ে দিচ্ছি একবার সকালের ভিউটা কীরকম লাগছে। এই হচ্ছে সকালের ভিউ হোটেলের ব্যালকনি থেকে। ওয়াও, অ্যামেজিং, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে, কি বলবো। এই যে দেখো ছোট ছোট হোটেলগুলো চারপাশে, এখানে অনেক লোকজনের লোকাল জনবসতিও আছে হোটেলের মাঝে। এই যে এগুলো কিন্তু লোকাল লোকজনের বাড়িঘর। এই দেখো, তার মাঝেই আবার হোটেলগুলো রয়েছে, ছোট ছোট ক্যাফে রয়েছে। ভীষণ সুন্দর জায়গাটা। ঠান্ডাটাও কিন্তু এখানে বেশ রয়েছে। কাল রাতে তো প্রায় 0 ডিগ্রি মাইনাসের কাছাকাছি টেম্পারেচার ছিল অনেক রাতে আর ভোরের দিকে। কিন্তু হোটেলের ভেতরে না সেরকম কিছুই বোঝা যাচ্ছে না, বাইরে গেলে ঠান্ডার তীব্রতাটা বোঝা যাচ্ছে। সৌরভ একটু বেরিয়েছে, ওই আশেপাশে কয়েকটা গুহা বললো মনেস্ট্রি ছোটোখাটো আছে, সেগুলো দেখতে গেছে। অনেক সকালেই ও বেরিয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করে সবাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাব। এটা আমাদের হোটেলের ডাইনিং এরিয়া, আর সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখো, বেশ সুন্দর আর ইউনিক লাগলো। এখন ঢুকছি তাবো মনেস্ট্রিতে। এখন রুক্ষ বাদামি পাহাড়ের কোলে একটা সুন্দর মনেস্ট্রি। আর সমস্ত টিবেটিয়ান মনেস্ট্রিগুলোতে এরকম ডান দিকে সাদা একটা স্তূপা থাকবে, যেটাকে ওরা খুব স্যাক্রেড হিসাবে পুজো করে। চারপাশের ভিউটা অসাধারণ।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,700 ফুট উঁচুতে স্পিতি ভ্যালির এক শান্ত অথচ ঐতিহাসিক জায়গা তাবো। আর এখানেই রয়েছে ভারতের এক অন্যতম প্রাচীন বৌদ্ধ মনেস্ট্রি, তাবো মনেস্ট্রি। এটি প্রতিষ্ঠা করেছিলেন রিনচেন জাংপো 996 খ্রিস্টাব্দে। এখন আমরা প্রবেশ করছি ওল্ড তাবো মনেস্ট্রিতে। এখানে ঢুকলেই চোখে পড়ে মাটির দেয়াল, কাঠের দরজা আর ক্ষয়ে যাওয়া অথচ জীবন্ত কিছু চিত্রকলা। দেয়ালগুলো সাক্ষী বহু প্রজন্মের, যারা এখানে ধ্যান করেছেন, প্রার্থনা করেছেন। মনেস্ট্রির ভিতরে একাধিক ছোট ছোট মন্দির রয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান মন্দির, যেখানে রয়েছে বিশাল মৈত্রেয় বুদ্ধের মূর্তি আর চারিদিকে শত শত বছরের পুরনো ফ্রেস্কো চিত্র। ভিতরে ছবি তোলা নিষেধ, আর সেই কারণেই এই অভিজ্ঞতাটা আরও পবিত্র, আরও ব্যক্তিগত হয়ে ওঠে। পুরনোর উত্তরসূরি হিসাবে ঠিক পাশেই রয়েছে নিউ মনেস্ট্রি। পুরনো আর নতুনের এই সহাবস্থান আমাদের শেখায় বদল হবে, কিন্তু শিকড় যেন কখনো না ভুলি। এই দুই মনেস্ট্রি যেন অতীত আর বর্তমানের সেতু তৈরি করেছে। এখন যেটা দেখতে পাচ্ছ সেটাই নিউ মনেস্ট্রি। এটি তুলনামূলকভাবে বেশ বড় আর খোলামেলা, রঙিন। এখানেও সন্ন্যাসীরা প্রার্থনা করেন, ধর্মচর্চা ও উৎসব হয়। দালাই লামা নিজে এখানে কালচক্র অনুষ্ঠান পালন করেছেন। তাবো মনেস্ট্রি দেখার পর একটাই কথা মনে হয়, ইতিহাস কেবল অতীতে আটকে থাকে না, সে বর্তমানেও বাঁচে। ওল্ড মনেস্ট্রির প্রতিটা দেয়ালে আর নিউ মনেস্ট্রির প্রতিটা প্রার্থনায়। তাবোতে দাঁড়িয়ে বোঝা যায় সময় বদলায়, রূপ বদলায়, কিন্তু প্রার্থনার গভীরতা থেকে যায় একই। চলেছি টাবো কেভসের উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি 250 মিটার উপরে উঠতে হবে, তবে গুহাগুলোকে দেখতে পাবো। দেখা যাক কেমন জায়গা। তাবো কেভসের রাস্তায় প্রায় 100-120 মিটার মতো চলে এসেছি। একটু এগিয়েই কেভসগুলো শুরু হচ্ছে, আর পাশ থেকে এইভাবে তাবোর পুরো ভ্যালিটা, টাউনটা দেখা যাচ্ছে। তো ভেতরটা ঠিক এইরকম লাগছে। এটা কেভের মধ্যেই একটা রকম মাড হাউস টাইপের বানানো। বলা হয় এখানকার মনাস্ট্রির বহু পুরনো মঙ্করা শীতের সময় এইসব জায়গাগুলোতে প্রেয়ার্স করতেন। উপরে এরকম কাঠের বিম, এই জায়গা দিয়ে এইভাবে আকাশটা দেখা যাচ্ছে। এটাই বা ঘরের আলোর সোর্স। সমস্ত কেভসগুলো কয়েক শতাব্দী প্রাচীন। ভেতরটা একটু গিয়ে এক্সপ্লোর করা যাক। এরকম সব গুহা রয়েছে। কেভসগুলো সম্ভবত এটাই সব থেকে হাইয়েস্ট পয়েন্ট। এখান থেকে পুরো ভ্যালিটা সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা এগিয়ে চলেছি স্পিতির প্রাণকেন্দ্র কাজার দিকে। আর যেতে যেতে মনে হচ্ছে একটা নতুন পৃথিবীর দরজায় দাঁড়িয়ে আছি,
যেখানে পাহাড়, নির্জনতা আর শান্তির একটা নিখুঁত মিশেল। প্রায় 12,500 ফুট উচ্চতায় অবস্থিত এই কাজা থেকেই স্পিতি ভ্যালির সমস্ত রকম প্রশাসনিক কাজকর্ম চলে, তাই এখানেই সবচেয়ে বেশি লোকজনের আনাগোনা। আর এখানেই রয়েছে সবচেয়ে বেশি হোটেল, ক্যাফে আর হোমস্টে, মানে ঘুরতে আসা পর্যটকদের জন্য একেবারে পারফেক্ট বেস ক্যাম্প। এখানে পৌঁছানোর দুটো রাস্তা আছে। একটা তো আমরা যাচ্ছি সিমলা কিন্নর হয়ে, যেটা বছরের বেশিরভাগ সময় খোলা থাকে। আর একটা রাস্তা মানালি থেকে কুনজুম পাস হয়ে, তবে সেটা বরফ পড়ার পর বন্ধ হয়ে যায়। এইসব জায়গায় গরমকাল মানেই সকাল দুপুরে রোদ্দুর, কিন্তু সন্ধে হলেই ঠান্ডা নামতে শুরু করে। আর শীতকালে এই কাজা সম্পূর্ণ বরফের চাদরে ঢেকে সাদা হয়ে যায়, তখন যোগাযোগও প্রায় বন্ধ হয়ে যায়। কাজায় পৌঁছানোর পর তোমাদের ঘুরে দেখাবো সেখানকার বিখ্যাত কিছু জায়গা। বৌদ্ধ ধর্ম আর তিব্বতী সংস্কৃতির ছোঁয়া চারপাশে ছড়িয়ে আছে। তবে হ্যাঁ, নেটওয়ার্ক কিন্তু এখানে বেশ সীমিত। মূলত বিএসএনএল আর জিও কাজ করে, তবে মাঝে মাঝে সেটাও চলে যায়। তবে এটাকে কিন্তু আমি উপহার বলেই মনে করছি, কারণ প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে প্রকৃতির সাথে নিজেকে মেলানোর এটাই সেরা সময়। হাই অল্টিটিউডের জন্য কয়েকটা জিনিস মাথায় রাখা দরকার। প্রচুর জল খেতে হবে, শরীর দুর্বল লাগলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, আর অবশ্যই গাড়িতে পেট্রোল ভর্তি রাখতে হবে, কারণ এখানে পেট্রোল পাম্প বেশ কম। আর একটু পরেই আমরা পৌঁছে যাব কাজার বিখ্যাত প্রাচীন এক মনেস্ট্রি, ধানকার মনেস্ট্রিতে। আর তারপর এক এক করে খুঁজে নেব স্পিতির সব গোপন রত্ন। আর সেসবের সাক্ষী হতে হলে তোমাদের কিন্তু থাকতে হবে আমার সঙ্গে। পৌঁছেছি ধানকার মনেস্ট্রিতে। এটা অনেকটাই উপরে, প্রায় 12,000 ফুটেরও উপরে। তো এখানে মনেস্ট্রিটার ভেতরে যাব, তার আগে দেখিয়ে দিই যে এই হচ্ছে চারপাশের ভিউটা। গাড়ি পুরো মনেস্ট্রির সামনেই চলে আসছে, কোনো অসুবিধা নেই। জাস্ট লুক এট দিস ভিউ। আর এই যে স্ট্রাকচারগুলো এখানে দেখা যাচ্ছে না, এগুলো হাওয়া চলতে চলতে বালি, ধুলোকণা এগুলো জমে জমে ন্যাচারালি তৈরি হয়েছে। আর এই স্ট্রাকচারগুলোর জন্যই এই জায়গাটা, ধানকার মনেস্ট্রি জায়গাটা পপুলার। এটা দেখার জন্যই এখানে আসা হয়। ভ্যালিটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে ভ্যালিটা। দেখি এবার কোন দিকে মনেস্ট্রিটা। তো গাড়ি এখানে পার্কিং করছে, এখানে করবে না, একটু পেছনে করবে, আমরা এগিয়ে যাই। পৌঁছে গেলাম স্পিতি ভ্যালির একেবারে মাঝখানে, যেখানে পাহাড়ের গায়ে ঝুলে থাকা এক ইতিহাস এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে। তার নাম ধানকার মনেস্ট্রি। কাজার দিক থেকে এলে দূরত্ব পড়বে প্রায় 32 কিলোমিটার। এই মনেস্ট্রিটা একেবারে খাড়া পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে, আর নিচে দেখা যায় স্পিতি আর পিন নদীর মিলন। ভাবা যায় 1000 বছরের পুরনো একটা গোম্ফা এখনও কেমন অবিচল। একসময় এই জায়গাটা ছিল স্পিতি রাজ্যের রাজধানী, আর এই গোম্ফাটা ছিল একটা দুর্গের মতন দেখতে মঠ, তাই এর নাম ধানকার। ধাং মানে খাড়া পাহাড়, আর কর মানে দুর্গ। ভেতরে ঢুকলেই দেখা যায় বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি, চারপাশে বোধিসত্ত্বের ছবি আর প্রাচীন থাঙ্কা চিত্র। শত শত বছরের পুরনো ধর্মীয় নিদর্শন এখনও টিকে আছে এই মনেস্ট্রিতে। আর উপরে উঠে দাঁড়ালেই সামনে দেখা যায় গোটা স্পিতি ভ্যালি। এমন জায়গায় দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা জীবনে কিন্তু খুব কমই আসে। এখান থেকে ট্রেক করে চাইলেই পৌঁছে যাওয়া যায় ধানকার লেকে। ঘণ্টাখানেকের ট্রেক। আমাদেরও সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে এবারের মতো প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। কিন্তু তাতে কি, তার বদলে চলো তোমাদের নিয়ে যাই এই ধানকার মনেস্ট্রির একেবারে টপে একটা অনবদ্য সুন্দর ভিউ পয়েন্টে। আমি আছি মোটামুটি এখন ধানকার মনেস্ট্রি সব থেকে টপ পয়েন্টে। এখান থেকে পুরো ধানকার জায়গাটা এইভাবে দেখা যাচ্ছে। আমরা অনেকটা ওপরে উঠে এসেছি, জাস্ট এই একটা ভিউ পয়েন্ট পাবো বলে হাঁপাচ্ছি সব। পুরো স্লোপ রাস্তা, কিন্তু বেশ অনেকটাই উঁচুতে। এখান থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে। ভিউটার জন্য এলাম। আরও রাস্তা আছে, এই যে সামনে সরু রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে তো যাক দিদি, সরু রাস্তাটা। হ্যাঁ, দেখো চারপাশের ভিউটা। এই মনেস্ট্রিটা বেশ সুন্দর। ভেতরে তো ফটো নেওয়া অ্যালাউড না। দেখো,
আরো উঁচু। চলো যাই। এই দেখো এখানে এরা বসে আছে। ড্রাইভার দাদাকে স্পেশাল রিকোয়েস্ট করার পর আমাদেরকে এই স্পিতি নদীর একদম সামনে নামিয়ে দিয়েছে। আমরা এখানে একটু ফটো তুলবো, জলে পা ভেজাবো, ব্যাস এটাই আমাদের একটু ইচ্ছা ছিল। এই অপূর্ব সুন্দর জায়গাটাতে আর কোনোদিন জীবনে আসতে পারবো কিনা জানি না, কিন্তু এই একটা ইচ্ছা আমাদের ছিল যে এই স্পিতি নদীটাকে আমরা ছুঁয়ে দেখবো। দেখো সবাই কতটা এনজয় করছে। दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम, नजर में ख्वाबों की बिजलियां लेके चल रहे हो तो जिंदा हो तुम, हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो, तुम एक दरिया के जैसे लहरों में बहना सीखो, हर एक लम्हे से तुम मिलो खोले अपनी बाहें, हर एक पल एक नया समा देखे ये निगाहें, जो अपनी आंखों में हैरानियां लेके के चल रहे हो तो जिंदा हो तुम। আগে এই জায়গাটাকে দেখো, তারপরে বলছি। দেখে অপূর্ব সুন্দর লাগছে তো? হ্যাঁ, আর এই অপূর্ব সুন্দর জায়গাটাতেই আমরা আজকে লাঞ্চ করছি। জাস্ট ইম্যাজিন। আমার তো মনে হয় আমাদের সবার জীবনের একটা মেমোরেবল, ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল লাঞ্চ হয়ে রইল আজকেরটা। এটা জাস্ট স্বপ্নের মতো ছিল, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সামনে স্পিতি নদী এইভাবে দ্রুততার সঙ্গে বয়ে চলেছে। এই উচ্ছল একটা নদীর সামনে এরকম বরফ ঢাকা পাহাড়, এইরকম রুক্ষ মরুভূমির মতো পাহাড়, সব কিছুর সামনে দাঁড়িয়ে আমরা আজকের দুপুরের খাবার খেলাম সবাই একসাথে। এই এক অনন্য অভিজ্ঞতা। যেহেতু আমাদের আজকের লাঞ্চটা পথেই করার কথা, তাই সবার মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছে জাগছিল যে যদি কোনোভাবে আজকের লাঞ্চের আয়োজনটা নদীর ধারে করা সম্ভব হয়। সেই ইচ্ছের কথা অভিষেকদাকে জানালাম, আর আমাদের পুরো ট্রিপেই তিনি যেভাবে আমাদের সমস্ত আবদার পূরণ করেছেন ঠিক সেভাবে এবারও সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে সহকর্মীদের সাহায্য নিয়ে কিছুক্ষণের মধ্যেই সবার জন্য সুন্দর লাঞ্চের ব্যবস্থা করে ফেললেন। আমাদের কারো কোনো অসুবিধা তো হয়নি, বরং এরকম অভূতপূর্ব একটা মুহূর্ত উপহার পেয়ে আমরা সবাই আপ্লুত। আমাদের সকলের তরফ থেকে অভিষেকদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ট্রিপটা আরও বেশি স্মরণীয় করে তোলার জন্য। যেখানে যাওয়ার কথা থাকে সেখানে পৌঁছানো হয় না, আর যেখানে যাব না ভাবি পথ সেখানেই নিয়ে যায়। সকালেই বলছিলাম আমরা হয়তো পিন ভ্যালি যাব না, কিন্তু দেখো সেই পিন ভ্যালি কেমন আমাদের কাছে ডেকে নিল। আর এসে যখন পড়েইছি, চলো তোমাদের ঘুরে দেখাই এখানে অবস্থিত স্পিতি অঞ্চলের দ্বিতীয় প্রাচীনতম বৌদ্ধবিহার কুংরি মনেস্ট্রি। প্রথমটা তো অলরেডি দেখিয়েছি, তাবো মনেস্ট্রি। এই কুংরি মনেস্ট্রি 1400 শতকে প্রতিষ্ঠিত হয় এবং বিশেষভাবে গুরুত্বপূর্ণ নিংমা সম্প্রদায়ের বৌদ্ধদের কাছে, যা তিব্বতীয় বৌদ্ধ ধর্মের প্রাচীনতম শাখা। গুলিং গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার, পিন ভ্যালির শেষ গ্রাম মাড ভিলেজ থেকে প্রায় 10 কিলোমিটার, আর কাজার দিক থেকে এলে দূরত্ব পড়বে 37 কিলোমিটার। মূলত পিন ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরেই রয়েছে এই মনেস্ট্রি। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় বিখ্যাত চাম নৃত্য বা ডেভিল ডান্স। এই সময় লামারা মুখোশ পরে রঙিন পোশাকে নেচে দুষ্ট আত্মাকে বিতাড়িত করে শুভ শক্তির আহ্বান জানান। আর এই যে লাল রঙের জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো প্রসাদ। এখানে প্রায় 1 লক্ষেরও বেশি সংখ্যার প্রসাদ এরকম বানানো হচ্ছে। সামনেই এখানে একটি উৎসব পালিত হবে, সেই উপলক্ষে পুরো গ্রামে এই প্রসাদ বিতরণ করা হবে। 2 hours later.
আমরা 5:30-6টা নাগাদ কাজাতে পৌঁছে গেছি আর হোটেলে চেক ইন করে গেছি। হোটেলের ডিটেলস আমি পরে দিয়ে দেবো, আর রুমটা কীরকম সেটা একবার দেখিয়ে দিই। কাজাতে এসে আমরা হোটেলে চেক ইন করে গেছি। এই হচ্ছে আমাদের রুম। এখান থেকে ঢুকে এই বেডটা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো আছে বেডটা। এই হচ্ছে রুমটা, ছোট্ট হলেও বেশ কিউট একটা রুম। এখানে একটা মিরর আছে, এখানে ওয়াশরুম, এখানে একটা সুন্দর বসার সেট আপ করা রয়েছে, ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে। এইখানে একটা ছোট্ট বেডও রয়েছে, মানে এটা 3 জন আরামসে থাকতে পারবে। এখানে একটা উইন্ডো, আর এখান থেকে ভিউটা হচ্ছে এরকম, বরফে ঢাকা সুন্দর পাহাড়, আর শহরটাকেও দেখা যাচ্ছে, বাড়ি ঘর সব কিছুরই একটা মোটামুটি ভিউ আছে। আর এদিকেও রয়েছে একটা উইন্ডো, এখান থেকেও এরকম সুন্দর একটা পাহাড়ের ভিউ রয়েছে। এই হচ্ছে আমাদের 2 রাত্রি স্টে করার জন্য জায়গা। এখানে হোটেলের ডিটেলসটা রয়েছে, হোটেল মাউন্টেন প্যারাডাইস, কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। এরকম হচ্ছে বাইরে থেকে দেখতে, বেশ সুন্দর হোটেলটা, আর সামনাসামনি দোকানপাট মার্কেট সবই রয়েছে। রাত্রি 11টা, ডিনার আমাদের কমপ্লিট। বাইরে ভীষণ ঠান্ডা, 0 কি 1 ডিগ্রি মতো হবে। সবাই আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ প্রতিদিনই আমাদের রেস্টটা একটু বেশিই দরকার, এত লং জার্নি হচ্ছে। কালকে যদিও বেশি দূরে কোথাও যাওয়ার নেই, আশেপাশেই আমরা কয়েকটা পয়েন্ট ভিজিট করব আর কাজাতেই স্টে করব। তো এই ছিল আমাদের স্পিতি ট্রিপের ডে 6। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট। The next day. গুড মর্নিং ফ্রম কাজা। আজকে 3rd of June আর আমাদের স্পিতি ট্রিপের ডে 7। কালকে আমরা তাবো থেকে বেরিয়েছিলাম, সেখান থেকে বেরিয়ে ধানকার মনেস্ট্রি ভিজিট করে রাস্তায় পুরো দিনটা কাটিয়েছি, এবং রাত্রিবেলা না বিকেলবেলার মধ্যে এসে পৌঁছেছিলাম কাজাতে, আর এখানে আমাদের নাইট স্টে ছিল। আজকেও আমরা কাজাতেই স্টে করছি। এখন সকাল 10টা সাড়ে 10টা মতো বাজছে। আজকে একটু লেট করেই স্টার্ট করছি, কারণ বেশি কিছু ঘোরার নেই। আশেপাশে যে কটা ভিলেজ রয়েছে সেগুলো আজকে যাব। সেটা হচ্ছে হিকিম ভিলেজ, কমিক ভিলেজ, কিবার ভিলেজ, এইগুলোতে যাব। আরেকটাও ছিল আমাদের চিচাম ব্রিজ, সেটা হয়তো আমরা আজকে যাব না, কালকে অন দ্য ওয়ে সেটা করে নেবো, কারণ কালকে আমরা যেখানে যাব সেই রাস্তাতেই সেটা পড়বে। তো যত তাড়াতাড়ি সম্ভব চলো বেরিয়ে যাই। আর সকালের ভিউটা কীরকম আছে হোটেল থেকে একবার দেখিয়ে দিই। চলো হোটেল থেকে ভিউটা একবার দেখাই। বাইরে ঠান্ডাটা আছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘলা আজকে। এই দেখো, এই হচ্ছে হোটেলের ব্যালকনি থেকে ভিউ। এই হোটেলটার এই একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যে এই পাশটা এরকম পুরো ধূসর পাহাড়, আর এই পাশটা এরকম বরফের পাহাড়। বেশ সুন্দর লাগলো এই জিনিসটা। এই দেখো, এই পাশটা পুরো বরফের পাহাড়, পুরো জায়গাটাই পাহাড় দিয়ে ঘেরা। নিচে সবাই রেডি হয়ে গেছে, আমরাও বেরোবো এবার। চলো তাহলে বেরোনো যাক। আমাদের হোটেল থেকে মাত্র হাঁটা পথের দূরত্বেই রয়েছে কাজা মনেস্ট্রি। এই মনেস্ট্রি তিব্বতীয় বৌদ্ধ ধর্মের শাক্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। যদিও বর্তমান কাঠামোটি 20 শতকে পুনর্নির্মাণ করা হয়, এর মূল ইতিহাস কিন্তু অনেক প্রাচীন। দেখতেই পাচ্ছ অন্দরসজ্জায় লাল, সোনালি আর মাটির রঙের ব্যবহার করা হয়েছে। স্থাপত্যের মধ্যে চ্যাপ্টা ছাদ, লালচে দেওয়াল, প্রার্থনাযুক্ত পতাকা আর দেওয়াল জুড়ে বৌদ্ধ চিত্রকলার নিপুণতা দেখা যায়। ভিতরের প্রার্থনা কক্ষে রয়েছে বুদ্ধ, গুরু পদ্মসম্ভব আর অন্যান্য দেবতাদের মূর্তি। এখানে একটা বিশেষ অনুষ্ঠান পালন করা হয়, ছাম নৃত্য বা মুখোশ নৃত্য, মানে এখানকার ভিক্ষুরা মুখোশ পরে নাচেন। বিশেষত লোসার বা তিব্বতী নববর্ষ উপলক্ষেই এই অনুষ্ঠান পালন করা হয়। এই মনেস্ট্রির একটা আলাদা বৈশিষ্ট্য হলো এর অবস্থান। এতটা উচ্চতায় এমনভাবে দাঁড়িয়ে আছে যে এখান থেকে পুরো কাজা শহর আর স্পিতি ভ্যালির যেন হাতের মুঠোয়।
আমরা কাজা মনাস্ট্রি পার করিয়ে একটু উপরের দিকে উঠে এলাম। তো উঠে আসার পর এখানে দুটো মন্দির পেলাম। এই ডান দিকেরটা রাম সীতার মন্দির আর বাঁ দিকেরটা বজরংবলী। পৌঁছালাম কাজা সিটির সব থেকে টপ পয়েন্টে, যেখান থেকে পুরো শহরটাকে এরকম নিচ থেকে দেখা যাচ্ছে। পেছন দিয়ে স্পিতি নদী বয়ে চলেছে, পেছনে সেই রুক্ষ বাদামি পাহাড়গুলো। আর ঠিক এখানেই তথাগত শহরের দিকে চোখ রেখে অতন্ত প্রহরায় বসে আছেন। বুদ্ধং শরণং গচ্ছামি। আমি আছি এখন পৃথিবীর উচ্চতম পেট্রোল পাম্প কাজা, 12,270 ফিট। এই হচ্ছে পৃথিবীর উচ্চতম পেট্রোল পাম্প, যেটা ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে এখানে সিচুয়েটেড। হাইয়েস্ট পেট্রোল পাম্প থেকে পেছনের ভিউটা ঠিক এরকম দেখা যায়। পিছন দিকেই কাজা মনাস্ট্রি। এই যে এখন লাংজার পথে যাচ্ছি, শুনেছি এখানে নাকি ফসিল পাওয়া যায়, কোটি কোটি বছরের পুরনো জীবনের ছাপ, যেগুলো একসময় বেঁচে ছিল, চলমান ছিল, আর এখন পাথরের ভেতর বন্দি এক নীরব ইতিহাস। ভাবছি শহুরে জীবনটা আমাদেরও কি এরকম ফসিলে পরিণত করেনি? আসলে জীবনটা এমনই, সোশ্যাল মিডিয়ার মতো, বাইরে যত ফিল্টার, ভেতরে ততই লো ব্যাটারি। তাই ভাবছি কিছুদিন চার্জ না থাকলেই বা কি, আর কানেকশন সেটা যদি নিজের সঙ্গে প্রকৃতির হয় তাহলেই তো যথেষ্ট। লাংজাতে এসে পৌঁছেছি আমরা। প্রচণ্ড ঠান্ডা, মানে মাইনাস তো হবেই এখানে টেম্পারেচার। ঠান্ডাতে একদম অবস্থা খারাপ সবার। এখানে একটা সুন্দর বুদ্ধ মূর্তি আছে, আমি চারপাশটা একবার দেখাচ্ছি। লাংজা একটা ছোট গ্রাম, এখানে জাস্ট কয়েকটা বাড়ি নিয়ে একটা গ্রাম রয়েছে। এই মূর্তিটা আমার সামনের ভিউটা আমি দেখাচ্ছি। এরকম সুন্দর একটা বুদ্ধ মূর্তি রয়েছে সামনে, আর এই হচ্ছে চারপাশের ভিউ। এখানে ছোটখাটো দোকান টোকানও রয়েছে, লোকজন এসছে অনেক। এই হচ্ছে ভিউটা। 14,500 ফুট উচ্চতায় অবস্থিত লাংজা প্রাগৈতিহাসিক ইতিহাসের স্মারক হিসাবে বিখ্যাত। কাজা থেকে দূরত্ব 14 কিলোমিটার। লাংজার ওপরে পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছে এক বৃহৎ সোনালী বুদ্ধ মূর্তি, যিনি ধ্যানমগ্ন ভঙ্গিতে উপত্যকার দিকে তাকিয়ে আছেন। এই মূর্তিটি লাংজার এক অন্যতম সিম্বল। মূর্তির ঠিক পেছনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চাও চাও কাং নীলডা পর্বতশৃঙ্গ। একে প্রিন্সেস মাউন্টেনও বলা হয়। গ্রামবাসীদের কাছে এটা অত্যন্ত পবিত্র, আর বিশ্বাস করা হয় যে এই পাহাড়ই লাংজাকে রক্ষা করে। লাংজাকে বলা হয় ফসিল ভিলেজ বা জীবাশ্ম গ্রাম, কারণ কোটি কোটি বছর আগে এই অঞ্চল ছিল টেথিস সাগরের নিচে। সেই কারণে আজও এখানে মাটির ভেতর আর পাথরের গায়ে পাওয়া যায় প্রাচীন সামুদ্রিক জীবের জীবাশ্ম। এখানে এলে সেগুলো দেখা যায়, তবে সেগুলো সংগ্রহ করা বা নিয়ে যাওয়া সরকারিভাবে নিষিদ্ধ। আর সাদা বিল্ডিংটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট। এখন আমরা রয়েছি 15,000 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত কমিক ভিলেজে। এটা পৃথিবীর উচ্চতম যানবাহন চলাচলযোগ্য গ্রাম। কাজা থেকে এর দূরত্ব প্রায় 18 থেকে 20 কিলোমিটার। এই গ্রামে সব মিলিয়ে মাত্র 15 থেকে 20টি পরিবার বাস করে। এখন যেটা দেখতে পাচ্ছ সেটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেস্টুরেন্ট, সেটাই কমিক ভিলেজেই অবস্থিত। এখান থেকে একটু এগিয়ে গিয়েই ওই দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পৃথিবীর উচ্চতম ক্যাফে। আমরা এখন স্পিতির এক আশ্চর্য গ্রামে পৌঁছে গেছি, নাম হিকিম। কাজা থেকে 16 কিলোমিটার দূরে কমিক ভিলেজের ঠিক পাশেই রয়েছে এই গ্রাম। 14,400 ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট গ্রামটা কিন্তু সারা বিশ্বের একটা রেকর্ড ধরে রেখেছে। হ্যাঁ, এখানেই আছে বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিস। এতটা উপরে থেকেও এখান থেকে পোস্টকার্ড পৌঁছে যায় পৃথিবীর নানা প্রান্তে। এখনও হাতে লেখা চিঠির গন্ধ এখানে টিকে আছে, আর সেই চিঠিগুলো পৌঁছয় ঘরে ঘরে।
কেমন যেন একটা পুরনো দিনের ভালোবাসার মতো। এই সুযোগ আমরাও মিস করলাম না, আমরাও চিঠি লিখে নিজেদের বাড়ির ঠিকানায় পোস্ট করে দিলাম। রয়েছি ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিসে, যেটা প্রায় 14,500 ফিট। এই পেছন দিকে রয়েছে অফিসটা, যেখানে আমরা পোস্ট করব। আর এইখানে আমরা আমাদের পোস্টকার্ডগুলোকে নিয়ে অ্যাড্রেস লিখে পাঠিয়ে দেব। ফ্রম ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস না। গ্রামটা খুবই ছোট, মাত্র কয়েকটা পরিবারের বাস। মোবাইল নেটওয়ার্ক একদমই নেই, কিন্তু যেটা রয়েছে তা হলো অপার শান্তি। আকাশটাকে এখানে আরো বড় মনে হয়। আজকের মতো সমস্ত সাইট সিইং কমপ্লিট করে আমরা বিকেলের মধ্যেই হোটেলে ফিরে এসেছিলাম। আর এখন ডিনারের সময়, আর এই হলো এই হোটেলের ডাইনিং এরিয়া। রাত্রি 10:45, সবার ডিনার কমপ্লিট। কালকে আমাদের অনেক লং প্রোগ্রাম রয়েছে। মেন অ্যাট্রাকশান আমাদের স্পিতি ট্রিপের চন্দ্রতাল, সেটা কালকে আমরা যাব। এখনও জানি না ওয়েদার কন্ডিশন কীরকম, রাস্তার কন্ডিশন তো খুবই খারাপ, গাড়ি কতটা যেতে দেবে না দেবে এখনও সম্পূর্ণভাবে ক্লিয়ার নয়। দেখা যাক, আমরা হর হর মহাদেব বলে কালকে চন্দ্রতালের উদ্দেশ্যে রওনা দেব। তাই জন্য ভোর 6টার মধ্যে আমাদের এখান থেকে কাজা ছেড়ে বেরিয়ে যাবে। কাল আমাদের কেলংয়ে স্টে রয়েছে, আমরা চন্দ্রতাল দেখে সেখান থেকে ডিরেক্ট চলে যাব কেলংয়ে। তো সারাদিনের একটা লম্বা প্রোগ্রাম রয়েছে, তাই জন্য আজকে একদম তাড়াতাড়ি শুয়ে পড়বো সবাই। আজকে স্পিতি ট্রিপের ডে 7 এখানে শেষ করছি। আজকের মতো গুড নাইট। पतंग उड़ती संग डोरी क्यों मन मोड़े, रास्ता फिलहाल साथी है। बारिश के रंग मेरे संग बस्ते में, चल मेरे संग ओ मलंग खो जाए रस्तों में, चल मेरे संग ओ मलंग। मुसाफिर हो यारो, ना घर है ना ठिकाना, मुझे चलते